সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পাবে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ও দ্রব্যমূল্য সহনীয় রাখার কর্মপরিকল্পনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আজকের আলোচনায় গুরুত্ব পাবে প্রশাসনের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, দ্রব্যমূল্য সহনীয় রাখার কর্মপরিকল্পনা ও জনসেবার মান নিশ্চিত করা প্রসঙ্গ। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মন্ত্রিসভার কক্ষে এ বৈঠক শুরু হয়। সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে আছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সভায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে অর্থনীতির গতি ফেরাতে মাঠ কর্মকর্তাদের করণীয় নিয়েও আলোচনা হবে আজকের বৈঠকে। পরে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকার প্রধান। এই মুহূর্তে রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সানবীর রূপল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁও আজকে প্রথমবারের মতো তিনি অফিস শুরু করেছেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রথম সচিবদের সঙ্গে তিনি সকাল 11:30টার দিকে বৈঠক শুরু করেছেন এবং সচিবগণ এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বৈঠকটি এর মধ্যে চলছে এবং এই বৈঠকটি প্রায় 1টার পর পর্যন্ত, অর্থাৎ প্রায় বেলা 1:30টা পর্যন্ত চলার কথা এবং আজকে যে কার্যসূচি আছে সেই কার্যসূচিতে বিকেলে 3টার পরে আরেকটি বৈঠক তার ইউএসএইডের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এর আগে অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তিনি এতদিন তার যে দাপ্তরিক কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করেছেন এবং আজকেই প্রথমবারের মতো এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে তেজগাঁয়ে তিনি অফিস শুরু করেছেন এবং এরপর থেকে ধারাবাহিকভাবে এখানেই তিনি অফিস করবেন এবং দাপ্তরিক কার্য পরিচালনা করবেন। তো এখনো পর্যন্ত ভেতরে যেহেতু আমাদের প্রবেশ অনুমতি মেলেনি এবং সামনেও প্রবেশ অনুমতি মেলেনি, যার ফলে সেখানের বৈঠকের যে এখন পর্যন্ত বিস্তারিত জানতে পারা যায়নি। তবে এই বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব তিনি হয়তো কথা বলতে পারেন আজকের বৈঠকের যে বিস্তারিত যা আছে সেগুলো নিয়ে। তবে এর মধ্যে জানিয়ে রাখি যে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে এবং গণঅভ্যুত্থানের ফলে যে 8 তারিখে যে শপথ অনুষ্ঠান হয়েছে এবং সেই শপথ অনুষ্ঠানের পর থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা আসার পরে বিভিন্ন পর্যায়ে রদবদল হয়েছে এবং সচিবরাও অনেকেই তাই নতুন দায়িত্ব অর্পণ হয়েছে এবং নতুন দায়িত্ব পাওয়ার পরে আজকেই আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বসলেন। তো এখনো পর্যন্ত বৈঠকটি চলছে। এই ছিল এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা কার্যালয়ের তেজগাঁও থেকে সবশেষ তথ্য। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন পর্যন্ত রংপুরে অনেক বৈধ অস্ত্র জমা পড়েনি। প্রশাসন বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা না দেয়ায় সব অস্ত্রই অবৈধ হিসেবে বিবেচিত হবে এবং তাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হবে। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2009 থেকে 2024 সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসন থেকে সামরিক, বেসামরিক ও ব্যক্তি পর্যায়ে বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় 184টি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ব্যক্তি পর্যায়ের 76টি অস্ত্র 3 সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়। দিন 3 সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়েছে 58টি অস্ত্র। জেলা প্রশাসন জানায়, সময়মতো অস্ত্র জমা দিতে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত অবগত করা হয়েছে। যাচাই বাছাই করে দেখব যে কারা জমা দিল এবং কারা জমা দিল না। এই লিস্টটা আবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং এই লিস্টের প্রেক্ষিতে আমাদের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে। নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা না দেয়ায় সব অস্ত্রই অবৈধ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে যৌথ অভিযান চালানো হবে বলে জানান পুলিশ সুপার। যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করবে এবং আমরা নিশ্চিতভাবে ইনশাল্লাহ আশাবাদী যে আমরা এগুলো উদ্ধার করতে সক্ষম হব। গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2009 সালের 6 জানুয়ারি থেকে গত 5 আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
এদিকে মেহেরপুরে জমা পড়েছে লাইসেন্স করা ৭৩টি অস্ত্র। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। গত মধ্যরাত পর্যন্ত সদরসহ ৩টি থানায় জমা পড়ে অস্ত্র ও লাইসেন্সগুলো। পুলিশ জানায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ৯৩টি অস্ত্রের লাইসেন্স গ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারি আদেশে এসব অস্ত্র ও লাইসেন্স জব্দ করা হয়। বাকি ২০টি অস্ত্র সামরিক, অসামরিক কর্মকর্তা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অধীনে রয়েছে। চাঁদাবাজি, সিন্ডিকেট ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রামের ১৬ শহরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ সমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে আবারও মাঠে নেমেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা নানা দাবিতে এবার তাদের যে দাবি সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করি, চাঁদাবাজ, লুটপাট এবং সিন্ডিকেটের যেই চক্র সেটি রুখতে কিন্তু আজকে সকাল থেকে চট্টগ্রামের ১৬ শহর থেকে বিক্ষোভ মিছিল বের করেছে। সেটি এখন ২ নম্বর গেটে যে বিপ্লব উদ্যান রয়েছে সেখানে এসে শেষ হয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন সেখানে অন্যতম সমন্বয়ক রাফি, রাসেল, আব্দুর রহমান এবং ওমর ফারুক, আরফিন, সম্রাট সহ যে সমন্বয়করা রয়েছে তারা প্রায় আধা কিলোমিটার যে বিক্ষোভ মিছিল নিয়ে এসে এখন চট্টগ্রামে যে বিপ্লব উদ্যান রয়েছে ২ নম্বর গেট সেখানে অবস্থান নিয়েছে। তাদের মূল কথা হচ্ছে তারা ৫ আগস্ট যে স্বাধীনতা পেলেও কিন্তু এখন ওখানে রাজপথে তাদের সমন্বয়কদের নামে নানা চাঁদাবাজি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে এবং সিন্ডিকেট করা হচ্ছে এবং বিভিন্ন জনের যে সিন্ডিকেটটা সেটি রুখে দিতে, সেটি ভাঙতে সারা দেশের মানুষকে মেসেজটি তারা দিতে চাচ্ছে যে তারা স্বাধীনতা পেলেও কিন্তু কিছু কুচক্রীর হাতে এখনো সেই স্বাধীনতা বন্দী রয়েছে, যারা তাদের এই স্বাধীনতাকে নস্যাৎ করার চেষ্টা করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় ৪০০ থেকে ৫০০-র বেশি শিক্ষার্থী এই বিক্ষোভ সমাবেশে অবস্থান নিয়েছে। এখন যে বিপ্লব উদ্যান রয়েছে সে বিপ্লব উদ্যানে তারা রয়েছে। সবকিছু মিলিয়ে যেটি বলা যায় তাদের যেই আজকে যে বিক্ষোভ মিছিল, যে কর্মসূচি, সেটি মূল দাবি হচ্ছে এই চাঁদাবাজ বন্ধ করা, লুটপাট বন্ধ করা, সিন্ডিকেট বন্ধ করা, অনিয়ম বন্ধ করা, তাদের নামে যে অনিয়মগুলো হচ্ছে সেগুলো বন্ধ করা এবং যে বিভিন্ন রকম যে পুলিশের উপর হামলা এবং মেডিকেলে যে উস্কানি দেওয়া হচ্ছে, কারা এই উস্কানি দিচ্ছে তাদেরকে সতর্ক করার জন্য মোটামুটি এই বিক্ষোভ আপনি দেখতে পাচ্ছেন। ২ জন অন্যতম সমন্বয়ক রাফি এবং রাসেল আহমেদ তারা ২ জনে কিন্তু এখন তাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। এখানে একটি স্লোগান বেশি প্রাধান্য পাচ্ছে, সেটি হচ্ছে আর না হয়ও বেশি দিন, চট্টগ্রাম ভাষায় অর্থাৎ অনেক দিন চাঁদাবাজি করেছেন, লুটপাট করেছেন এবং সেই চাঁদাবাজি লুটপাট এখন থেকে বন্ধ করতে হবে, সে মেসেজটি তারা দিচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ১৬ শহর বা থেকে বের হয়ে যে মিছিল ২ নম্বর গেটে এসেছে সেটি সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। নির্বাচন কমিশনের সহায়তায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় দিতে সরকারের প্রতি আহ্বানও জানান। বিগত রেজিম যেটি ছিল সেই রেজিমকে পাকাপোক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটি হচ্ছে এই ভুয়া নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। আমি সরকারকে বলবো সুযোগ পুনর্গঠন করা, দুদুকে ওনাদের আত্মীয় স্বজন, ওনাদের সুযোগ সুবিধাভোগী লোকদেরকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে পানি, তবে বাড়ছে পানিবাহিত রোগ। সবশেষ খবর জানাতে জেলার খলিফার হাট এলাকায় আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি নোয়াখালী সদর উপজেলার দাঁতপুর ইউনিয়নের খলিফা। এই নোয়াখালীতে বন্যার পানি ধীরে ধীরে কমছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল আমাকে জানিয়েছেন যে গত 15 ঘন্টায় নোয়াখালীতে মাত্র 3 সেন্টিমিটার পানি কমেছে। নোয়াখালীতে যে বাড়িঘরগুলো আছে অধিকাংশ বাড়িঘরগুলোতে এখনো পানির তলে নিমজ্জিত হয়ে আছেন। নোয়াখালীর অধিকাংশ রাস্তাঘাট পানির নিচে নিমজ্জিত হয়ে আছেন। নোয়াখালীর
মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন শুধু মৎস্য বিভাগের এখানে প্রায় 615 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালী যতগুলো পুকুর আছে, যতগুলো মাছের ঘের আছে এবং দিঘিগুলো আছে, এই সবগুলো বন্যার স্মরণকালীন ভয়াবহ বন্যা ভেসে গেছেন। নোয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের প্রায় 2500 কিলোমিটার রাস্তা আজ পানির নিচে তলিয়ে আছেন এবং অধিকাংশ রাস্তা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছেন। সড়ক বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী তিনি সৌম্য তালুকদার, তিনি জানিয়েছেন শুধু সড়ক বিভাগে নোয়াখালীতে 123 কিলোমিটার রাস্তা পানিতে নষ্ট হয়েছেন। এখনো নোয়াখালী লক্ষ্মীপুরের বেগমগঞ্জ অংশে রাস্তা নষ্ট হয়ে গেছে পানির নিচে থাকার কারণে। নোয়াখালী লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ ব্যাহত হয়ে রয়েছে। ইতিমধ্যে ডায়রিয়ার প্রকোপ ব্যাপক হারে দেখা দিয়েছেন। গত 24 ঘন্টা নোয়াখালী জেনারেল হাসপাতালে 134 জন নতুন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং সাপের কাপড়ে প্রায় 25 জন রোগী ভর্তি হয়েছেন। নোয়াখালীতে যে হারে ডায়রিয়া এবং পানিবাহী রোগ বৃদ্ধি পেয়েছে, ইতিমধ্যে এখানের ওষুধ এবং অন্যান্য বিষয়ের অনেক সমস্যা দেখা দিয়েছে। মূল কথা, স্মরণকালের এই ভয়াবহ বন্যা নোয়াখালীর জনজীবন অতিষ্ঠ হয়েছে এবং এখানকার মানুষ মানবতা জীবনযাপন করতেছিল। এই ছিল নোয়াখালীর সদর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 41 চিকিৎসককে অবাঞ্ছিত ও কালো তালিকাভুক্ত করায় বন্ধ রয়েছে বহির্বিভাগের অধিকাংশ সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্য সকল কর্মদিবসের তুলনায় আজকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগের চিত্র সেটি অনেকটা ভিন্ন। এই মুহূর্তে এই জায়গাটিতে কিন্তু প্রচণ্ড পরিমাণ রোগীর ভিড় থাকার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালের বহির্বিভাগে বিভিন্ন মেডিকেল অফিসার এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সামনে রোগী থাকার জায়গাটা কিন্তু একেবারেই শূন্য। সেসব চিকিৎসকদের যারা পিএ তারাই কিন্তু এখন বসে অপেক্ষা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগের অধিকাংশ চিকিৎসক, প্রায় 20 জন চিকিৎসক অনুপস্থিত রয়েছেন। এছাড়া হাসপাতালের যে ভর্তি রোগী রয়েছে, অন্তর্বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, সেখানেও প্রায় 21 জন চিকিৎসক কিন্তু অনুপস্থিত রয়েছে। হাসপাতালের সূত্র যেটি বলছে যে গতকাল হাসপাতালের যারা শিক্ষার্থী রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী সহ কয়েকজন চিকিৎসকরা তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে উপপরিচালক তার কাছে যান, গিয়ে একটি তালিকা প্রণয়ন করেন। সেখানে 41 জন চিকিৎসকের নাম রয়েছে যাদেরকে কালো তালিকা এবং অবাঞ্ছিত ঘোষণা করার কথা বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ডাক্তার উপপরিচালক ডাক্তার আখতারুজ্জামান তিনি নিজেও পদত্যাগ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই 41 জন চিকিৎসক কিন্তু অনুপস্থিত রয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন, গত 5 আগস্টের পরে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে একটি হামলা করা হয়েছিল। চিকিৎসকরা তখনও ভয়ে ছিলেন। তারা যেটি বলছেন, আজকেও তারা আতঙ্কিত বা নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু তারা হাসপাতালে আসেনি। যার ফলে দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে যেসব রোগীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তারা কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়েছেন। যেহেতু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি খুলনা বিভাগের মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল, সেক্ষেত্রে এখানে কিন্তু খুলনা বিভাগের যে 10 জেলায় নয়, এখান থেকে কিন্তু পার্শ্ববর্তী বিভাগ থেকেও রোগীরা আসেন। আমরা দেখেছি সকাল থেকে 8টা থেকে এখানে বহির্বিভাগের টিকিট দেওয়া হয়। সেই 8টার পর থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টারও বেশি সময় কিন্তু রোগীরা এখানে বসেছিল। বসে থেকে তাকে চিকিৎসা না পেয়ে অনেকেই চলে গেছেন, এখনো কিন্তু অনেকে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা তার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। অবসর সুবিধা পেতে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের। যদিও উচ্চ আদালতের নির্দেশ হলো অবসর গ্রহণের 6 মাসের মধ্যে এই সুবিধা পাবেন সংশ্লিষ্টরা, কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিসংখ্যান বলছে হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে যুগের পর যুগ। পর্যাপ্ত বরাদ্দের অভাবের কথা শুনিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। কবিতা রানী চন্দ নরসিংদীর এই সাবেক শিক্ষিকা জীবনের 25টি বছর পার করেছেন মানুষ গড়ার কাজে। 2018 সালে অবসর গ্রহণের পর অবসর সুবিধা পেতে অর্ধযুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে ঢাকার পলাশীর ব্যানবেইসে যাওয়া আসা করতে হচ্ছে কবিতাকে।
কল্যাণ ট্রাস্টের টাকা পেলেও অবসর সুবিধার টাকা কবে পাবেন সেই প্রশ্নের উত্তর জানেন না তিনি। অথচ নিঃসন্তান এই শিক্ষিকাকে প্রতি মাসে বেতনের 10 ভাগ সঞ্চয় করতে হয়েছিল নিশ্চিন্ত অবসরের আশায়। আমার 6 বছর কেন নষ্ট করলো? এতটা কষ্ট করার পরেও আমার থাকা সত্ত্বেও আমি সেই জিনিসগুলা ভোগ করতে পারতেছি না। মানুষের অবসরের পরে কতদিন বাঁচে, ন্যায্য টাকা, অথচ আমি আত্মীয় স্বজনের কাছে আমার হাত পাততে হইতেছে। শিক্ষক হাবিবুর রহমানের দশাও একই রকম। টাকার অভাবে গত 8 মাস বন্ধ রয়েছে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা। চিটাং থেকে এখানে আসা অনেক কষ্টের ব্যাপার। প্রায় 18-20 লাখ 19 লাখের মতো ঋণ করা হয়েছে। তারপরে এর পিছনে আমার স্ত্রীর তো চিকিৎসা এখন করা সম্ভব হচ্ছে না। আর কত নেব? একজন থেকে নিলে কি আবার নেওয়া যায়? বলতে তো লজ্জা লাগে। কিন্তু কেন এই ভোগান্তি? এসব অভিযোগের বিষয়ে যার জানানোর কথা তিনি 5 আগস্টের পর থেকেই লাপাত্তা। বন্ধ রয়েছে মোবাইল ফোন। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের রুটিন দায়িত্ব পাওয়া সচিব জানান, এখনো 30,000-এরও বেশি আবেদন জমা পড়ে থাকলেও বরাদ্দের অভাবে তার সুরাহা করা সম্ভব হচ্ছে না। এই আবেদনগুলি নিষ্পত্তি করতে আমাদের প্রায় 27 কোটি টাকা প্রয়োজন হবে। বৎসরে ঘাটতি কিন্তু আমাদের মাসে থেকেই যেতেছে। এখন যদি আমাদের বৎসরে একটা বাজেট থেকে বরাদ্দ দেওয়া হয় তাইলে এই সমস্যা সমাধান করা সম্ভব। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী 6 মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধর্ণা দিয়েও প্রাপ্য টাকার মুখ দেখতে পান না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা না হলে এই সংকট আরও প্রকট হবে বলছেন সংশ্লিষ্টরা। অবসরে গিয়েও অবসর নেই বেসরকারি শিক্ষকদের। দেশের নানান প্রান্ত থেকে ন্যায্য পাওনার আশায় প্রতিদিন এখানে আসতে হয় তাদের। তবে দায়িত্বরতদের অনেকেই দিনের পর দিন অফিসে না আসায় এ সকল অভিযোগের সদুত্তর দেওয়ারও কেউ নেই এখানে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থায় ডেলিভারি ধীর গতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কন্টেইনারবাহী জাহাজ অবস্থানের সময় ক্রমশ বাড়ছে। বর্তমানে প্রতিটি জাহাজকে বন্দরের জেটিতে বার্থিং নিতে 4 থেকে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আর এই বাড়তি সময়ের জন্য বন্দরের সুনাম ক্ষুণ্ণের পাশাপাশি দিনে অন্তত $20,000 জরিমানাও গুনতে হচ্ছে জাহাজ মালিকদের। শাখাউত্তপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নানামুখী জটিলতায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেমন কন্টেনারের স্তূপ জমছে, তেমনি জাহাজের জট সৃষ্টি হচ্ছে বন্দরের বহির্নোঙরে। সবশেষ মঙ্গলবার বন্দরের জেটিতে 10টি কন্টেনারবাহী জাহাজের অবস্থানের পাশাপাশি জেটিতে বার্থিং পেতে বহির্নোঙরে অবস্থান নিয়ে অপেক্ষায় রয়েছে আরও 9টি জাহাজ। গত 2 সপ্তাহ ধরেই বার্থিং পেতে প্রতিটি জাহাজের সময় লাগছে 4 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। অথচ আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কয়েক ঘন্টার মধ্যেই বার্থিংয়ের সুযোগ পেত পণ্যবাহী বিদেশি জাহাজগুলো। গত 1.5 মাসের যে একটা জট, এই জটে কিন্তু চট্টগ্রাম বন্দরে বেশ জটের সৃষ্টি হয়েছিল এবং এটা হয়েছিল চট্টগ্রাম বন্দরের কিন্তু দোষ না। এখানে হচ্ছে যারা আমদানি রপ্তানিকারক তারা ঠিকমতো তাদের কন্টেনার ক্লিয়ার করতে পারেনি, তার মাল নিতে পারে নাই, কমিউনিকেশনের জন্য প্রবলেম ছিল, বিভিন্ন কারণে প্রবলেম ছিল। গত 1 সপ্তাহ ধরে বন্দরের বহির্নোঙরে 9 থেকে 14টি কন্টেনারবাহী জাহাজের অবস্থান থাকছে। এর মধ্যে গিয়ারলেস অর্থাৎ ক্রেনবিহীন জাহাজগুলোকেই বেশি অপেক্ষায় থাকতে হয়। চাল, ডাল, গম, লোহার স্ক্র্যাপ, সিমেন্ট ক্লিংকারের মতো খোলাপূর্ণ বহির্নোঙরে খালাস করা গেল কন্টেনার উঠানামার ক্ষেত্রে জাহাজগুলোকে বন্দরের জেটি ব্যবহার করতে হয়। বর্তমানে বন্দরের জিসিবিতে 5টি, সিসিটি 2টি এবং এনসিটিতে 4টি কন্টেনারবাহী জাহাজ বেরানোর সক্ষমতা রয়েছে। সিসিটি এবং এনসিটিতে গ্যান্টি ক্রেনের সুবিধা থাকলেও জিসিবিতে গিয়ারলেস ভেসেল জাহাজ বেরানোর সুযোগ থাকছে। তাই আধুনিক গিয়ারলেস জাহাজগুলোকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অবস্থান বেশি সময় থাকা মানে হচ্ছে পোর্টের ভিতরেই কনজেশন আছে ডেফিনেটলি, যার কারণে জাহাজ অতিমাত্রায় আপনার এক্সট্রা টাইম পোর্ট অকুপাই করে রাখতে হয়। এই কারণে আমাদের যে কস্ট অফ অপারেশনটা, কস্ট অফ হ্যান্ডলিংটা, বার্থ হায়ার, এই জিনিসগুলো আমাদের কষ্ট বেড়ে যায়। এদিকে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যার কারণে স্থবির হয়ে পড়া ডেলিভারিতে গতি আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কিন্তু একই সঙ্গে শিল্পের কাঁচামাল আমদানির চাপ বাড়ায় সেই গতি ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 53,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 38,250 টিউএস। ক্রেন এবং কন্টেনারবাহী লরি চলাচলের জন্য অন্তত 30% জায়গা খালি রাখতে হয়। এই অবস্থায় প্রতিদিন 3.5 থেকে 4,000 কন্টেনার ডেলিভারি দিয়ে জাহাজের গড় অবস্থানকালীন সময় 8 থেকে নামিয়ে 4 দিনে আনা হয়েছে বলে দাবি বন্দরের। এখন আমাদের
ইয়ার্ডে কন্টেইনারের সংখ্যা প্রায় 38,000-এর নিচে চলে এসছে এবং আইসিডিগামী কন্টেইনারের যে জট ছিল সেটাও এখন 1700 থেকে 1800 কন্টেইনারে নেমে আসছে। সুতরাং ওভারঅল পজিশন আমাদের এখন ভালো এবং ডেলিভারিও আমাদের প্রতিদিন 4000-এর উপরে যাচ্ছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়েই। গত কিছুদিন আগেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময় ছিল একেবারে শূন্যের কোঠায়, কিন্তু রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যায় সেই সময় পৌঁছে দেয় 8 দিনে। আর প্রতিদিন বন্দরে অবস্থানের জন্য জাহাজগুলোকে জরিমানা গুনতে হয় 15 থেকে 20,000 মার্কিন ডলার। বিপুল এই জরিমানার অর্থ একেবারে ভোক্তা পর্যায়ে পড়ে, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এবার বিদেশি ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করছে কানাডা। আগামী বছরের নির্বাচনের আগে অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর চেষ্টা করছে জাস্টিন ট্রুডোর সরকার। এতে কমে যেতে পারে দেশটিতে বসবাসরত অভিবাসী সংখ্যা, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। এদিকে বাসস্থান সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য অভিবাসীদের দায়ী করছে দেশটির বাসিন্দারা। ভিসা ইস্যু কমানো, বৈধ উপায়ে সীমান্তে পৌঁছানোদের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বিদেশি পর্যটক ও অস্থায়ী বাসিন্দাদের প্রবেশের দরজা বন্ধ করে দিচ্ছে কানাডা। অতীতে অভিবাসীদের সাদরে গ্রহণ করলেও বর্তমানের চিত্র একেবারেই ভিন্ন। আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কানাডায়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন উদারপন্থী সরকার। আর তাই ক্ষমতায় টিকে থাকতে বিদেশি ভ্রমণকারী, অস্থায়ী বাসিন্দা ছাড়াও স্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর চেষ্টা করছে ট্রুডো সরকার। এমনকি দেশটিতে বর্তমান আবাসন সংকট ও বাসা ভাড়া বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে অভিবাসীদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে 5,853 জন বিদেশি দর্শনার্থীকে প্রবেশ করতে দেয়নি কানাডা। এদের মধ্যে ছিলেন ছাত্র, কর্মী ও পর্যটক, যা 2019 সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। 2024 সালের প্রথম 7 মাসে প্রতি মাসে গড়ে 3,727 জন বিদেশিকে ফিরিয়ে দেওয়া হয়, যা আগের বছরের তুলনায় 20% বেশি। এছাড়া জুলাই মাসে 285 জন ভিসাধারীকে অযোগ্য ঘোষণা করা হয়। এর আগে এমন চিত্র দেখা যায় 2019 সালের জানুয়ারিতে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির একজন মুখপাত্র জানান, অভিবাসন প্রবণতা বা নীতি পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে কম সংখ্যক ভিসা অনুমোদন করছে দেশটির অভিবাসন বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পাবে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ও দ্রব্যমূল্য সহনীয় রাখার কর্মপরিকল্পনা। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।